মিহিরবাবু, আপনি যা শুরু করেছেন, এত ইররেগুলারিটি, আর ছাত্রদেরও এত কমপ্লেইন আসছে, এরপর আপনাকে কলেজে রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। প্রিন্সিপাল হিসেবে একটা কঠিন সিদ্ধান্ত আমাকে এবার নিতেই হবে। কী হলো, শুনতে পারছেন? আমি আমার কর্তব্যটুকু করছি, আপনিও না তাই করুন। হোয়াট? ডিসকাস্টিং। ঠিক আছে মিহিরবাবু, আপনি আসতে পারেন। কাল থেকে আপনাকে কষ্ট করে আসতে হবে না কলেজে। এ কি, তুমি আবার এসেছো? তুমি বুঝতে পারছো না নির্মলা, তিতলিকে আমার কাছে দিয়ে দাও নির্মলা। এক মহৎ কাজে তুমি বাধা সৃষ্টি করে মহাপাপ করছো। বেরিয়ে যাও, আর যেন কোনোদিন তোমার মুখ না দেখতে হয়। বেরিয়ে যাও তুমি। নমস্কার, আমি দারোগা সমরেশ রায়। আমার সার্ভিস জীবনের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে সংকলিত দারোগার ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের এক অদ্ভুত ঘটনার কথা বলবো। এই কেসটি সম্পর্কে বলতে গিয়ে বেশ কয়েকবার সময় তথা কালের চক্রকে ভেদ করার প্রয়োজন হয়ে পড়েছে। এই পৃথিবীতে অনেক প্রশ্ন আছে যার উত্তর খুঁজে পাওয়া বেশ কঠিন। সাধারণ বুদ্ধিতে এইসব উত্তর পাওয়া প্রায় অসম্ভব। থাক, বাকিটা না হয় গল্প শুনেই বিচার করবেন। শুনতে থাকুন দারোগা সমরেশ রায়ের গল্প কালচক্র। সময়টা প্রায় ৩০০ খ্রিস্টপূর্বাব্দ। স্যাঁতস্যাঁতে পাথুরে মেঝের উপর লাল রক্তের প্রবাহমান স্রোত যেন শত সহস্র গ্লানিকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। সেই স্রোত ধীরে ধীরে বয়ে চলেছে প্রায় নিভে আসা হোমের ছাইয়ের স্তূপ লক্ষ্য করে। ক্ষীণ হয়ে আসা পৃথিবীর হলুদ আলোক শিখায় রুদ্রবিশাখের শক্ত চোয়াল আরও দৃঢ় দেখাচ্ছে। তার চোখ দুটি প্রতিজ্ঞাবদ্ধ। তার চওড়া কপালে জমে থাকা বিন্দু বিন্দু জলরাশি তার চরিত্রের ঔজ্জ্বল্যকে শত গুণে বাড়িয়ে তুলেছে। বাম তালুর টাটকা ক্ষত চিহ্নটাকে এক টুকরো কাপড় দিয়ে জোর করে বেঁধে ফেলল সে। তারপর ঘরের কোণায় পড়ে থাকা ভীতপ্রায় কাপুরুষটির দিকে চোখ ঘুরিয়ে দেখে নিল একবার। ঘরের এক কোণা থেকে একটি মৃদু কণ্ঠস্বর সরীসৃপের মতো ভেসে এলো। রুদ্র, তুমি নিজেই জানো না এটা তুমি কি করলে? এই পুজোয় বাধা দিয়ে তুমি ঠিক করনি। রুদ্রবিশাখের মুখে কোনো কথা নেই। সে সামনের দিকে তাকালো। পুজোর বেদির উপর স্থান পেয়েছে সোনায় মোড়া একটি ফলক। যজ্ঞের আগুনে চকচক করছে জিনিসটা। কাপুরুষ পুরোহিত মিহিরভঞ্জ এটিকে তাম্রপাত্র নামে সম্বোধন করেছিলেন। এটিই যত নষ্টের কুড়া। এতে খোদাই করা নিষিদ্ধ অর্চনাবিধি সমূহ প্রাণ নিয়েছে। আর এই বিধির অন্ত না হলে মহাপ্রলয় নেমে আসবে এই পৃথিবীর বুকে। আর কিছু ভাবতে পারল না সে। তার বলিষ্ঠ বাহুযুগলে তুলে নিল তাম্রপাত্রটিকে। সঙ্গে সঙ্গে মিহিরভঞ্জ আটকে উঠলেন। রুদ্র, ওটা রেখে দাও। তুমি ছেলে মানুষ। আজকে শ্যামরাত্রি। এই শুভক্ষণ আগামী ১০০ বছরেও আর ফিরে আসবে না। রুদ্র, আমার কথাটা শোনো। তৎক্ষণাৎ গুহামুখের বাইরে অনেক মানুষের পায়ের শব্দ একসঙ্গে শোনা গেল। নিশ্চিত সিপাহীর দল। সঙ্গে সঙ্গে মিহিরভঞ্জের লিকলিকে সরীসৃপের মতো ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা দিল। তার তাচ্ছিল্যের দৃষ্টি রুদ্র লক্ষ্য করেছে।
তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে তাম্র পাত্রটিকে ছুঁড়ে মারল যজ্ঞের আগুন লক্ষ্য করে। তারপর ডান হাতে খড়গটিকে শক্ত করে ধরে উঠে দাঁড়ালো সে। প্রায় 1 ডজন সশস্ত্র সিপাহীর দল ইতিমধ্যে তাকে ঘিরে ধরেছে, কিন্তু রুদ্রবিশাখের চোখে বিন্দুমাত্র ভয় নেই, বরং প্রতিশোধের আগুন চলছে। সিপাহীরা কিছু বোঝার আগেই সেই অন্ধকার গুহায় যেন প্রলয় নেমে এলো। ঘটনা কটার সময় ঘটেছে? স্যার ওই রাত 3টে নাগাদ থানায় ফোন এসেছিল, সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম, এসে দেখি এই কাণ্ড। দেখে কি মনে হচ্ছে হালদার? স্যার অল্প বয়সী মেয়ে, আজকাল কত রকম ঘটনা এত ঘটে। প্লেস অফ অকারেন্স? আমার মনে হয় স্যার অন্য জায়গায় খুন করে এখানে ফেলে দিয়ে গেছে। আইডেন্টিফাই করা গেছে? মানে স্যার। বুঝেছি, খোঁজ খবর লাগাও। আর ফরেন্সিককে খবর দিয়েছ? হ্যাঁ স্যার, ফরেন্সিক এক্সপার্ট আশুতোষবাবু কিছুক্ষণের মধ্যে চলে আসছেন। থানায় ফোন করেছিলে? ওই যে স্যার উনি, এই যে এদিকে একটু আসো, স্যার ডাকছে। একজন বয়স 40-45-এর মধ্যবয়স্ক ব্যক্তি তাড়াহুড়ো করে এগিয়ে এলেন। মাথায় প্রকাণ্ড টাক, পরনে একটা ময়লা লুঙ্গি, অনাবৃত দেহ, মেদবহুল শরীর, গালে খোঁচা খোঁচা গোঁফদারি। পুলিশ দেখে চোখে মুখে একটা উৎকণ্ঠার ভাব। আমতা আমতা করে বললেন, নমস্কার স্যার, আমার নাম গঙ্গাধর মাহাতো। আমি এই শ্মশান ঘাটের ডোমের কাজ করি। রাতের বেলা আমি আর হারু একটা মরা পুড়িয়ে গঙ্গায় স্নান করতে এসেছিলাম স্যার। তখন দেখি গঙ্গার ধারে এই মেয়েটার লাশ পড়ে আছে, গায়ে হাত পায়ে কি সব কাটা চিহ্ন, জামা কাপড় আলু থালু। ওরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, তাই থানায় ফোন করে সব জানাই দিয়েছিলাম। এই হারুটাকে? ও আমার মতোই ডোমের কাজ করে স্যার। এই সপ্তাহ খানেক আগেই কাজে ঢুকেছিল তো। ও বেটা লাশ দেখে ভয় পেয়ে তখন পালাইছে, আর ফিরে আসে নাই। নেশা টেশা করেছো নাকি? শ্মশান ঘাটে কেউ একটা এসে নদীর ধারে লাশ ফেলে দিয়ে চলে গেল, আর তোমরা এই শ্মশানের ডোম হয়ে কিছুই জানো না? না না স্যার, সত্যি জানি না। আমরা ঘাটের এদিকটায় খুব একটা আসি না স্যার। মরা পোড়ানোর কাজ বাজ সব ও পাশের বড় ঘাটের কাছেই হয়। তাছাড়া এটা কি আর কলকাতার মতো বাঁধানো শ্মশান ঘাট? খোলা ঘাট, কত লোকেই তো আসা যাওয়া করে। অন্য কোনো মানুষকে পালিয়ে যেতে বা এদিকে ঘুরে বেড়াতে দেখেছিলে? কি যে বলেন স্যার, রাতের বেলা শ্মশান ঘাটে কোনো জীবিত মানুষ কি থাকে? তবে স্যার একটা ব্যাপার আছে। কি ব্যাপার? স্যার কয়েকদিন আগে, প্রায় 3-4 দিন পর পর একজন জটাধারী সাধু শ্মশান এলাকায় ঘুরঘুর করছিল। আগে কিন্তু তারে দেখিনি। শ্মশান এলাকায় তো সাধুরা ঘোরাঘুরি করেই থাকে। গঙ্গাধর কেমন যেন চুপ করে গেল। টাকটা খানিকক্ষণ চুলকে নিয়ে ফেল ফেল করে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি বললাম, ঠিক আছে, তুমি এখন যাও। এটা নিয়ে আবার বেশি লোককে জানাজানি করো না কিন্তু। ঠিক আছে স্যার। লোকটা যেমন তাড়াহুড়ো করে এসেছিল তেমনি তাড়াহুড়ো করে পালিয়ে গেল। হালদার বলল, স্যার গঙ্গাধরকে বিশ্বাস করা ঠিক হবে না, বেটা চোখ মুখ দেখে মনে হচ্ছে নেশা করে। আমি হালদারের কথায় কোনো উত্তর না দিয়ে মৃতদেহের দিকে নজর দিলাম। প্রাথমিক স্তরে ভিকটিমের ডেড বডি ভালো করে লক্ষ্য করলে অনেক খুঁটিনাটি বিষয় বুঝতে পারা যায়। নিস্তব্ধ থেকেও যেন সে অনেক কথা বলে যায়। এতদিনের সার্ভিস জীবনে এমন অদ্ভুত ঘটনা আগে দেখিনি। কলকাতা শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পূর্বে তখন আমার ডেপুটেশন। দেগঙ্গা পুলিশ লাইনের অন্তর্গত একটা রুরাল থানা, একটি স্বল্প খ্যাত এলাকা, নাম বেড়াচাপা। স্বল্প খ্যাত বলার কারণ হলো বর্তমানে এই এলাকার তেমন তাৎপর্য না থাকলেও
এখানেই অবস্থিত ভারতবর্ষের অন্যতম আর্কিওলজিক্যাল সাইট চন্দ্রকেতুগড়। যদিও বর্তমানে কাটা তার দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে জায়গাটাকে, সরকারি তত্ত্বাবধানে সেই জায়গা এখন কঙ্কালসার হয়ে ধ্বংসস্তূপের ন্যায় দণ্ডায়মান। এখনকার মানুষ কল্পনাও করতে পারবে না এই ভাঙাচোরা নগরে একসময় সভ্যতার দামাল বাতাস নিজের প্রবাহ বিস্তার করেছিল। এখানকার প্রতিটা ইট কাঠ পাথরকে ঘিরে গড়ে উঠেছিল জীবন শক্তির উৎকৃষ্টতম নিদর্শন। এখন এই জায়গার আশপাশটা বেশ ফাঁকা, ধুধু মাঠ, তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। ধুধু প্রান্তর ধরে পথ চলতে থাকলে অবশ্য সন্ধান মেলে ইতি উতি ছড়িয়ে থাকা কিছু জংলা ভূমি। তবে প্রাচীনকাল থেকে নদী বিদ্যাধরী তার করুণা বর্ষণে কোনো কার্পণ্য করেননি। এই অঞ্চলের খুব কাছেই রয়েছে উল্লেখিত এই শ্মশান ঘাট এবং ঘাট সংলগ্ন নির্জন নদী তট। সেখানে গতরাতে পাওয়া যায় আন্দাজ বয়স 20-22 একটি মেয়ের মৃতদেহ। মৃতদেহের গায়ের জামাকাপড় ছেঁড়া ছোড়া আলুথালু, কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো তার উন্মুক্ত বুকের ওপর কিছু দুর্বোধ্য আঁকিবুকি কাটা রয়েছে, আর সেটা করা হয়েছে অত্যন্ত নির্মমভাবে। কোনো শার্প অবজেক্ট, অনুমান করা যায় ছুরি, কাছি, বটি কিংবা এরকম জাতীয় কোনো শার্প ওয়েপন দিয়ে ভিকটিমের বুক চিরে সেই সব চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। আর একটু ভালোভাবে লক্ষ্য করলাম, দেখলাম শরীরের বিভিন্ন জায়গায় কালো ছাইয়ের চিহ্ন। এছাড়া ছড়িয়ে থাকা চুলের মধ্যে কিছু শুকিয়ে থাকা ফুলের পাপড়ি আটকে আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, গাটা কেমন যেন গলিয়ে উঠেছিল। হালদারকে ইশারায় জায়গাটা কর্ডন করতে বলে বেরিয়ে এলাম। বাকিটা ফরেন্সিক রিপোর্টের ভরসায় বসা ছাড়া আর কোনো উপায় নেই। দীপ্তিময়ী তার সদ্যস্নাত কেশরাশি মুক্তার মালায় আবদ্ধ করে বাইরের কক্ষে বেরিয়ে এলেন। তার ঘন কালো কেশব বিন্যাস গ্রামের মেয়েদের মধ্যে এক প্রধান আলোচ্যের বিষয়। আবার এত লম্বা চুলের ধারা অনেকের কাছেই ঈর্ষার খোরকও বটে। বাইরের কক্ষে এসে দীপ্তিময়ী মাথার ঘোমটা টানল। জ্যেষ্ঠ ভ্রাতাকে সে বড্ড সম্মান করে, তাই আজ নিজের হাতে রান্না করেছে। দাইমাকে আজকে সে ছুটি দিয়েছে। হাজার হোক তার প্রাণের থেকেও প্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা রুদ্রবিশাখের আজ জন্মতিথি। উষ্ণা চাউলের ভাত, পুঁই শাক, গাওয়া ঘি, স্ফীতকন্ধের চচ্চড়ি আর টাটকা কই মাছের ঝোল, বেশ উপাদেয় আয়োজন করেছে ছোট্ট মেয়েটি। রুদ্রবিশাখ তার ভগিনীর পদ্মকমল মুখের দিকে চেয়ে সুনিবিড় স্নেহ বর্ষণ করে। তার হাতের সুস্বাদু খাবার খেতে খেতে সে যেন স্বর্গসুখ উপভোগ করে। কিন্তু দীপ্তিময়ীর মায়ার মতো চোখ দুটোয় কি উৎকণ্ঠার ছাপ পড়েছে? পিতামাতার প্রয়াণের পর সেই তো ভগিনীর রক্ষাকর্তা। কি হয়েছে বোন? কিছু না দাদা। আমার কাছে মিথ্যে বলে সত্যকে লুকানো ঠিক নয়। আজ সকালে তুমি যখন নগরে গিয়েছিলে, মহাপুরোহিত মিহিরগঞ্জের সিপাহীরা এসেছিল। উনি নাকি আমার খোঁজ করছিলেন। রুদ্রবিশাখের শরীরের বলিষ্ঠ পেশিগুলো দপদপ করে উঠল। সমাজের চোখে যাতে শূদ্র, এক সামান্য গরিব গ্রামবাসী হলে কি হবে, আসলে যে তার শিরা উপশিরায় ক্ষত্রিয় রক্ত প্রবাহিত হয় সে খবর কেউ জানে না। কালের জাঁতাকলে পৃষ্ঠ হয়ে আজ তাদের খারাপ অবস্থা, তাই বলে ওই ধূর্ত মহাপুরোহিত সুযোগ নেবে? অবশ্য তার এত স্পর্ধার কারণ হলো রাজ্যের শাসন ব্যবস্থার অভাব। যে মানুষের মন কুলসিত তাকে শুরুতেই বিনাশ করে দিতে হয়, নইলে ইতিহাস কখনোই ক্ষমা করে না। কয়েকদিন আগেই গ্রামের স্বর্ণকার কারুহা পুত্র সুবর্ণ শাহকে মিহিরভঞ্জের সিপাহীরা ধরে নিয়ে যায়। কানাঘুষো শোনা যায় কিছু অর্থের লোভে স্বর্ণকার নিজেই নাকি তার পুত্রকে মিহিরভঞ্জের কাছে বিক্রি করে দিয়েছে। তবে স্থানীয় গ্রামবাসীরা আলোচনা করে কোনো এক বিশেষ কাজে সেই যুবকের সাহায্য কামনা করেছিল মিহিরভঞ্জ। কিন্তু রুদ্রর মন মানতে চায় না। মিহিরভঞ্জকে একেবারেই বিশ্বাস করা যায় না। তার চোখে মুখে ধূর্ততা স্পষ্ট। চোখের ঠান্ডা চাহনি আর মুখের লিকলিকে হাসির ফাঁকে যেন স্বয়ং শয়তান বাস করে।
তার চাটুকতার জন্য তাকে রাজদরবার থেকেও বিতাড়িত করা হয়েছিল, কিন্তু সে বশীকরণ জানে। তারই জোরে কয়েকজন সিপাহীকে পুষে রেখেছে শয়তানটা। কিন্তু তার এই উদ্দেশ্যটা কি? স্যার, আসবো? এসো হালদার। কনস্টেবল হালদার টেবিলের সামনে এগিয়ে এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি খানিকটা বিরক্ত হয়েই বললাম, কি হলো, কি কি জানা গেল বলো। স্যার, মেয়েটির নাম ছিল সায়নী চাকলাদার, বসিরহাটের দিকে বাড়ি। কয়েকদিন আগে মানে একটি ছেলের সঙ্গে পালিয়ে যাবে বলে মেয়েটি বাড়ি থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে গেছিল। বাবা, বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। বাড়ির লোক মিসিং ডায়েরি করেছিল নাকি? না স্যার, চক্ষু লজ্জার খাতিরে কাউকে কিছু জানায়নি। বাড়িতে মা বাবা ছাড়া আর কেউ নেই। মেয়েটি বারাসাত কলেজে পড়তো। খোঁজ খবর নিয়ে জানলাম সেই ছেলেটিও একই কলেজে পড়তো। সেই ছেলের নাম কি? সে এখন কোথায়? ছেলেটির নাম সাবির আলী। তার সঙ্গে দেখা করতে বেড়াচাপার দিকে গেছিল মেয়েটা। ছেলেটিকে ট্র্যাক করা হচ্ছে স্যার। সে বলেছে সে নাকি পালাতে চায়নি, সায়নী জোর করেছিল। কিন্তু সায়নী বাড়ি থেকে বেরিয়েছিল এটা ঠিক, কিন্তু সায়নীর সঙ্গে নাকি দেখাই করেনি। তাই নাকি? মালটাকে থানায় তুলে আনো। দুঘা পড়লেই সালা গড়গড় করে সব সত্যি কথা বলে দেবে। আর এই যে স্যার, এই ফরেন্সিক রিপোর্ট। রাখো। ফরেন্সিক রিপোর্টের পরে খুবই আশ্চর্য হলাম। নো সাইন অফ সেক্সুয়াল অ্যাসাল্ট, তবে ব্লাডে কড়া সিডেটিভ ট্রেস পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী প্রথমে কড়া ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়েছিল, তারপর কিডন্যাপ করে নিয়ে গিয়ে ছুরি জাতীয় শার্প অবজেক্ট দিয়ে বুকের ওপর ওইসব অদ্ভুত চিহ্ন আঁকা হয়েছে। প্রাইমারি কজ অফ ডেথ এক্সেসিভ ব্লাড লস। পেটে আঘাত করে খুন করা হয়েছে। কিন্তু বিস্ময়ের বিষয় এখানেই শেষ নয়। সারা গায়ে ছাইয়ের মতো যে জিনিসগুলো দেখেছিলাম সেগুলো আসলে ধূপের ছাই। চুলের মধ্যে শুকিয়ে যাওয়া ফুলের পাপড়িও পাওয়া গেছে। স্যার, রিপোর্টটা আমিও পড়েছি। এই কেমন যেন মনে হচ্ছে মেয়েটিকে পুজো আচ্চা করে খুন করা হয়েছে, মানে আগেকার দিনে যেমন বলি দেওয়া হতো। কী সব বলছো? আজকালকার দিনে পশু বলি দেওয়াই উঠে গেছে, আর নরবলি। কিন্তু বুকের উপর ওইসব চিহ্নগুলো কিসের? এমন কিছু তো আগে দেখিনি। জানি না হালদার, আমিও তো দেখিনি। একটু খোঁজ খবর নিতে হবে। আচ্ছা, একটা কাজ করো তো, খোঁজ নিয়ে দেখো এরকম আর কোনো কেস রিপোর্ট ডাটাবেসে আছে নাকি। ওকে স্যার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার! চন্দ্রকেতুগড়ের রক্ষাকর্তা স্বয়ং প্রিয়দর্শী হৃত মহান সম্রাট ভগবট্ট চক্রায়ুধ সভায় আসছেন। সভায় উপস্থিত সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই সভায় উপস্থিত সকলের সামনে আমি স্বয়ং সম্রাট ভাগবট্ট চক্রায়ুধ এক পাপিষ্ঠকে শাস্তি দেওয়ার হেতুতে আমরা সকলে জমায়েত হয়েছি। বিগত বেশ কয়েক বছর যাবৎ আমার সাম্রাজ্যের অভ্যন্তরে মিহির ভঞ্জ নামের এক বয়োজ্যেষ্ঠ পুরোহিত কিছু নিষিদ্ধ পুজো এবং শাস্ত্র চর্চায় লিপ্ত হয়েছেন। এর ফলস্বরূপ রাজ্যের অনেক যুবক যুবতী তার দ্বারা বশীভূত হয়েছেন এবং তারা ভুল পথে চালিত হয়েছেন। সমস্ত বিষয় বিচার করে এবং রাজ পরিবারের কুলপুরোহিত মহাশয়ের উপদেশ অনুসারে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই মুহূর্ত হইতে সবার সকল সভ্যের সামনে রাজসভা থেকে মিহির ভঞ্জ মহাশয়কে বহিষ্কার করা হোক। উক্ত নির্দেশ অবিলম্বে পালন করা হোক। যে অন্যথা করবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি ধার্য করা হবে। মধ্যরাতে মিহিরবঞ্জের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তার মান সম্মান যেদিন ভরা রাজসভায় ধূলিসাৎ হয়েছিল, সেদিন কেউ তার পাশে দাঁড়ায়নি। যে ছেলে মেয়েগুলোকে বশীভূত করেছিল এবং ভেবে রেখেছিল কালচক্রের সাধনার সঙ্গী বানাবে, তারাও পাশে দাঁড়ায়নি।
সেই অপমানের গ্লানি তাকে প্রতিনিয়ত বিঁধে চলেছে। শ্যামরাত্রি আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ইতিমধ্যে সুবর্ণ শাহকে মা গ্রহণ করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব আর দুজন যুবক যুবতীর খোঁজ করতেই হবে, নাহিলে অনর্থ হয়ে যাবে। তার উপর সমগ্র চন্দ্রকেতুকর তাকে সন্দেহ করতে শুরু করেছে, কিন্তু তাকে থামলে চলবে না। তাম্রপাত্রের লিখনকে সে কিছুতেই মিথ্যে হতে দেবে না। আরও তার মনে পড়ে, এই মহামূল্যবান তাম্রপাত্রটি প্রথম যখন তার হাতে এসেছিল, তখন শাস্ত্রচর্চা অধ্যয়নের প্রথম দিক। তাম্রপাত্রের সেই গুহ্য জ্ঞানের সান্নিধ্যে সে নিজের চেষ্টায় মহাজ্ঞানী হয়ে উঠেছিল, আর দিনের পর দিন অপেক্ষা করেছিল শ্যামরাত্রির পূর্ণ মুহূর্তের। সেই দিন আর বেশি দূরে নেই। অবশেষে তার এত দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নাম কি? স্যার, আমার নাম সাবির আলী। সায়নী চাকলাদারকে চেনো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা একই কলেজে পড়ি। সায়নীকে কেন মারলে? বিশ্বাস করুন স্যার, আমি আমি কেন মারতে যাব? আমরা একই কলেজে পড়তাম। ও ও ও আমাকে ভালোবাসতো, আর আমিও মানে, কিন্তু আমাদের বাড়ির লোক এই সম্পর্ক কখনোই মেনে নেয়নি স্যার। আর আমিও কখনোই চাইনি, মানে বাড়ির অমতে এরকমভাবে পালিয়ে গিয়ে বিয়ে করতে আমি চাইনি স্যার। আমি কিন্তু কিন্তু সায়নী খুব জোর করতো, আর বাড়িতে কিছু না জানিয়েও এখানে পালিয়ে এসেছিল। সায়নী বাড়ি ছেড়ে পালিয়ে এসে তোমার সঙ্গে দেখা করবে, এরকমই প্ল্যানিং ছিল তো? হ্যাঁ স্যার, সেদিন আমি ওর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কিন্তু ও আসেনি। আমি অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু কিন্তু ওর ফোনটা সুইচ অফ ছিল। গল্পটা বেশ ভালোই বানিয়েছিস। না না স্যার, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। ওই দিন অনেক রাত অবধি আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু ও যখন আসলো না, আমি তারপর বাড়ি ফিরে গেছিলাম। সায়নীর এক বন্ধু, ওই চৈতালি নাম, ওকেও আমি ফোন করেছিলাম। ও বলল সায়নী ওকে কিছুই বলেনি। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। স্যার স্যার কি হলো? হাঁপাচ্ছ কেন হালদার? একটা খবর আছে স্যার। চোখের ইশারায় একজন কনস্টেবলকে বলে দিলাম সাবির আলীকে আপাতত যেন কাস্টডিতেই রাখা হয়। তারপর হালদারকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলাম। কি হয়েছে? স্যার এক্ষুনি খবর আসলো, আরেকটা লাশ পাওয়া গেছে। আগের ঘটনাস্থল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটা খেলার মাঠ আছে, সেখানে পাওয়া গেছে স্যার। এসে দামিনী ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছিলেন, কেসটা উনিই দেখছেন। ক্রাইম রেট খুব বেড়ে গেছে হালদার, কিন্তু তুমি এরকম হাঁপাচ্ছ কেন? স্যার আমার সাথে একবার চলুন, আপনি সামনে থেকে নিজের চোখে দেখলে সব বুঝতে পারবেন। থানার গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে 8 ঘন্টা সময় লাগলো। হাই রোডের ধারে একটা পরিত্যক্ত মাঠ। খানিকটা ভেতরে ঢুকে দেখলাম দামিনী আগে থেকে জায়গাটা কর্ডন করে রেখেছে, তাই ভিড় বেশি জমেনি। আসলে ফাঁকা জায়গা হওয়ার জন্য আশেপাশের লোকদের কাছে এখনো হয়তো খবর পৌঁছায়নি। দামিনী, লাশ কখন পেলে? থানার পেট্রোলিং গাড়িটা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখান থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে, তখন এসে দেখে এই অবস্থা। লাশের অবস্থা দেখে আমি নিজেই হালদারকে খবর দিয়েছিলাম। চমক পাওয়ার এখনো অনেক বাকি ছিল। লাশ দেখে আমার ভ্রু কপালে উঠে গেল। আনুমানিক বয়স 16-17 একটি ছেলের মৃতদেহ, মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো তার উন্মুক্ত বুকের ওপর সেই একই রকম আঁকিবুকি, শরীরের বিভিন্ন স্থানে কালো কালো ছোপ, আর তার মাথার চুলে শুকিয়ে যাওয়া কিছু ফুলের খণ্ডাংশ। কিছুক্ষণের জন্য চিন্তা শক্তি হারিয়ে ফেলেছিলাম। দামিনীর কথায় হুঁশ ফিরে পেলাম। স্যার, ছেলেটাকে আইডেন্টিফাই করা গেছে। নাম সৌরভ দাস, কাছেই একটা গ্রামে থাকে। বাবার নাম সৌমেন দাস, চাষের কাজ করে। খবর পাঠানো হয়েছে, খানিকক্ষণের মধ্যেই চলে আসবে। দামিনী,
এই কেসের আপডেট আমাকে দেবে। কয়েকদিন আগে। জানি স্যার, কেস দুটোর মধ্যে অনেক মিল আছে। হ্যাঁ দামিনী, একটু বেশি মিল আছে। বুকের উপর আঁকা ওই চিহ্নগুলো কি স্যার? জানি না দামিনী, তবে দেখে মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে কিছু ধার্মিক প্রোপাগান্ডা কাজ করছে। আমার পরিচিত একজনকে ছবি পাঠিয়েছি। আশা করি কয়েকদিনের মধ্যেই এই উদ্ভট চিহ্নের রহস্য সমাধান হবে। গ্রাম বাংলার শীতল একটি রাত। শীতের আমেজ গায়ে মেখে রুদ্রবিশাখ স্বপ্নের জগতে ডুব দিয়েছে। অবশ্য সেই জগৎ কাল্পনিক নয়, আবার স্বপ্ন বলে যে খুব মনোমুগ্ধকর সেরকমটাও নয়। স্বপ্নের আবছা পর্দায় ফুটে উঠেছে রুদ্রবিশাখের জীবনের এক নির্মম সত্য। তখন তার বয়স 9 কি 10 হবে। রুদ্র তার ছোট বোনকে কোলে করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছিল। সেই রাতটিও এমনই শীতল ছিল। তাদের মায়ের মৃত্যুর পর রাজপ্রাসাদে তাদের আর স্থান হয়নি। মা যে স্বয়ং রাজার খাস দাসী ছিলেন সেটা অত ছোট বয়সেও রুদ্র বুঝে গিয়েছিল। সে আরও বুঝেছিল স্বয়ং রাজার ভালোবাসা ছাড়া সামান্য দাসীর ঘরে রুদ্রবিশাখ এবং দীপ্তিময়ীর মতো অমন ফুটফুটে 2 সন্তান কখনোই জন্ম নিতে পারে না। রুদ্র, বাবা রুদ্র, আমাদের সর্বনাশ হয়ে গেল রুদ্র। চেনা স্বপ্নের আমেজটা এক মুহূর্তে কেটে গেল। এ কি, এখন তো প্রায় মাঝরাত। নিস্তব্ধ চরাচরকে চূর্ণ বিচূর্ণ করে এক মহিলা কণ্ঠের হাহাকার শুনতে পেল গোটা গ্রামটা। আশপাশের বাড়িগুলোর ভিতরে আবছা পিদিমের আলো ফুটে উঠল। কয়েকটা বাড়ির দরজা সামান্য ফাঁক হলো। ক্রন্দনরত সেই মহিলার কণ্ঠ শুনে ঘুমে আক্রান্ত রুদ্রবিশাখ সজাগ হয়ে উঠল। সবার আগে পাশের ঘরে নজর রাখল সে। না, দীপ্তিময়ী শান্তির নিদ্রায় মগ্ন। তৎক্ষণাৎ ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলো। বিভ্রান্তের মতো ছুটে এসেছেন বলাই ময়রা স্ত্রী। পরনের একটি আটপৌরে শাড়ি। চোখে মুখে তার আপনজনকে হারানোর আশঙ্কা। বারান্দা টপকে বাইরের ঘরের দরজাখানা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছেন তিনি। রুদ্রবিশাখের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, রুদ্র, বাবা, বাবা, মেয়েটাকে খুঁজে পাচ্ছি না বাবা। আজ বিকেল মাঠের ধারে বেড়াতে গিয়েছিল, তারপর থেকে তো ঘরে বেরোনি। আমাদের সর্বনাশ হয়ে যাবে বাবা। বাবা, তুমি আমাদের বাঁচাও বাবা, বাঁচাও, তুমি বাঁচাও। সে কি, ফুলমতি আমার ভগ্নী সম। আপনি চিন্তা করবেন না মা, আমি ওকে ঠিক খুঁজে আনবই। তুমি 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 যেভাবে ওকে খুঁজে এনে দাও ওকে। মাঠের দিক থেকে ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা গেছে আজকে। আমার মেয়েটার কি সর্বনাশ হয়ে গেল গো। এরপর আর সময় নষ্ট করা চলে না। রুদ্র একটি শাল জড়িয়ে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। গ্রামের মাঠটা বেশ বড়, কিন্তু রাতের অন্ধকারকে সাক্ষী রেখে সে যেন কুয়াশার অবিচ্ছেদ্য পর্দায় আত্মগোপন করেছে। শীতের কনকনে রাতে বড় বড় ঘাসের উপর জমে থাকা ছোট ছোট শিশির কণাগুলোকে মুক্তোর মতো মনে হচ্ছে। রুদ্র নিচের দিকে তাকিয়ে দেখল কয়েকটা ঘোড়ার খুরের পদচিহ্ন সোজা গিয়ে মিশেছে অন্ধকারের চাদরে। ভিজে মাটির উপর সেই চিহ্নগুলোকে প্রকৃতি যেন পরম যত্নে আগলে রেখেছে এতক্ষণ। রুদ্রবিশাখের জন্যই অপেক্ষারত। প্রকৃতির এই স্তব্ধ আব্রুকে এক দমকে উড়িয়ে দিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে দৃঢ় প্রতিজ্ঞ রুদ্রবিশাখ। সে জানে ফুলমতির অন্তর্ধানের পেছনে কার হাত আছে। এই মাঠখানা পেরুলেই মিলবে অনেক প্রশ্নের উত্তর, আর পথপ্রদর্শক হিসেবে মাটির উপর চিহ্নগুলোই যথেষ্ট। এই নিয়ে দুজন যুবক যুবতী গায়েব হয়েছে গ্রাম থেকে। এটা চলতে দেওয়া যায় না। আজকে সুযোগ এসে গড়া নেড়েছে, হাতে নাতে ধরতেই হবে।
ঝড়ের গতিতে মাঠ পার করে রুদ্র উপস্থিত হলো একটি অন্ধকার গুহার সামনে। এই গুহার আকৃতি আর 5টা গুহার থেকে একেবারেই আলাদা। প্রবেশ দ্বারখানা বেশ প্রশস্ত, সামনে ফুল আর লাল আলতা দিয়ে অলঙ্করণ করা হয়েছে। গুহার আকার কিন্তু খুব বড় নয়, কিন্তু মাথাটা উঁচু হয়ে এমন আকৃতি ধারণ করেছে, দূর থেকে দেখে প্রস্তরখচিত কোনো মন্দির বলে ভুল হয়। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এটাই দুষ্ট মিহিরভঞ্জের গোপন আস্তানা। অথচ গুহার সামনে সশস্ত্র সিপাহীদের উপস্থিতি আশা করেছিল রুদ্রবিশাখ, কিন্তু এই কি, কেউ নেই কেন? ওরা কি তাহলে তার আসার খবর আগে থেকে টের পেয়ে গেল? খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে সে ধীরে ধীরে গুহায় প্রবেশ করল। ভেতরে ঢুকে যে দৃশ্য রুদ্র দেখতে পেল, তাতে এই শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। না, সেখানে জনমানবের চিহ্ন মাত্র নেই, এই মুহূর্তে নেই, তবে খানিকক্ষণ আগেও ছিল। গুহার স্যাঁতস্যাঁতে পাথরে মেঝে, দেওয়ালগুলো সেটারই প্রমাণ বহন করে চলেছে। মেঝের উপর পড়ে আছে ছেঁড়া খোড়া কিছু ময়লা কাপড়ের টুকরো, কিছু আধ পচা ফুলের পাপড়ি, কয়েকটা তামার পাত্র, একটি বড় আকারের নিভে যাওয়া প্রদীপ, আরও কিছু টুকিটাকি জিনিসপত্র। নিভে যাওয়া প্রদীপটার মুখ থেকে বেরিয়ে আসা সরু সুতোর মতো ধোঁয়ার রেখা দেখে মনে হয় সেটা খানিকক্ষণ আগেই নেভানো হয়েছে। এছাড়া একটা মায়াবী ধূপের গন্ধে পুরো জায়গাটা ম ম করছে। রুদ্রবিশাখের নজর কিন্তু এইসবের দিকে মোটেও ছিল না। তার দু চোখ মেঝের একেবারে মাঝখান বরাবর আবদ্ধ। চোখে এক অপার বিস্ময় খেলা করছে তার। মেঝের ঠিক মধ্যখানে আঁকা হয়েছে কিছু অদ্ভুত চিহ্ন সমূহ, একটির ভিতর আরেকটি, এইভাবে মোট 3টি চক্রাকার বলয়। তার 12টি বিশেষ জায়গায় স্থাপনা করা হয়েছে 12টি ছোট ছোট মাথার খুলি, এবং একদম মাঝখানে একটি মানব দেহকে শায়িত করার মতো স্থান। সেটা এই মুহূর্তে ফাঁকা থাকলেও এখানে মানব শরীরের উষ্ণতা অনুভব করা যায়। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সমস্তটা আঁকা হয়েছে লাল রঙের কোনো এক তরল দিয়ে। রুদ্রবিশাখের মন কু ডেকে উঠল। সে নিচু হয়ে খানিকটা তরল পদার্থ 2 আঙুল দিয়ে তুলে আনল। নাকের কাছে ধরতেই রুদ্রবিশাখের সবকটা ইন্দ্রিয় বিদ্রোহ করে উঠল। না, কোনো গন্ধ পেল না, অথচ টাটকা রক্তের ছোঁয়া তার মস্তিষ্ককে সজাগ করে দিল। রুদ্রের মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো, কালচক্র। রাগ, ভয় এবং বিস্ময় সবকটা অনুভূতি যেন তাকে একসঙ্গে আক্রমণ করেছে। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, সারা শরীর কাঁপছে। কা পুরুষের দলসব তার আসার খবর পেয়ে নির্ঘাত গা ঢাকা দিয়েছে। ওরা ভালো করেই জানে 1 ডজন সিপাহীর দল রুদ্রবিশাখের পরাক্রমের সামনে দাঁড়াতেই পারবে না। আঙুলের ডগায় লেগে থাকা লাল তরলের অংশটা ললাটে স্পর্শ করে সে প্রতিজ্ঞা নিল, সবার অজান্তে লুকিয়ে লুকিয়ে যে পৈশাচিক আচার বিধির খেলায় মেতে উঠেছে মিহিরভঞ্জ, তার সমাপ্তি তাকেই করতে হবে। দুটো একই রকম খুন। খুনিকে ধরা তো দূরের কথা, পুলিশ কিছুই করে উঠতে পারেনি। অ্যাটলিস্ট এখন অবধি অন্ধকারে হাত পা ছোড়া ব্যতীত উল্লেখযোগ্য কোনো পদক্ষেপই নেই। আর এই গরমা গরম নিউজকে ব্রেকিং নিউজ বানাতে মিডিয়া দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দিবারাত্র টিভি চ্যানেলে জোড়া খুনের রহস্য সম্প্রচার হচ্ছে। আর সেই টিভি পর্দায় বসে থাকা বিজ্ঞ ব্যক্তিগণদের মহান কথাবার্তা শুনে বোধ করি ফেলুদা কিংবা ব্যোমকেশ মহাশয় তদন্তই ভুলে যেতেন। পুলিশ ডিপার্টমেন্ট তো কোন ছাড়, কিন্তু এই সব কথা উপরমহল কেন বুঝবে? তাদের পক্ষ থেকে চাপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে, আর তার সঙ্গে বোধ করি বেড়ে চলেছে আমার রক্তচাপ। সেদিন সন্ধেবেলায় থানায় বসে বসে এইসবই ভাবছিলাম। এএসআই দামিনী থানায় উপস্থিত হল।
নতুন কেসটার পোস্টমর্টম রিপোর্ট সম্ভবত হাতে এসে গেছে। স্যার, জয় হিন্দ। জয় হিন্দ। দামিনী, এসো। কি জানতে পারলে? স্যার, ছেলেটির নাম সৌরভ দাস, সাধারণ গরিব ঘরের ছেলে। তেমন কোনো শত্রু বলতেও কেউ ছিল না। আগের দিন বিকালবেলা খেলতে গিয়েছিল, রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি। তারপর পরের দিন লাশ পাওয়া গেল। খুবই স্ট্রেঞ্জ কেস স্যার। পোস্টমর্টম রিপোর্টটা আরও স্ট্রেঞ্জ। কীরকম? ছেলেটাকে মোস্ট প্রবাবলি মাথায় ভারী কিছু দিয়ে মেরে অজ্ঞান করা হয়েছিল। তারপর ধরে নিয়ে গিয়ে ছুরি দিয়ে নির্মমভাবে বুকের ওপর ওইসব আঁকিবুকি কাটা হয়েছে। এক্সেসিভ লস অফ ব্লাড ইজ দ্য কজ অফ ডেথ স্যার। খুবই প্যাথেটিক ব্যাপার। এছাড়া স্যার, আগের ডেড বডিটার সঙ্গে অনেক মিল আছে। গায়ে কালো কালো ছোপ, ধূপের ছাই, শুকিয়ে যাওয়া ফুল পাতা, সবই সেম স্যার। দামিনীর কথা শেষ না হতেই বাইরের দরজায় টোকা পড়ল। একজন কনস্টেবল বলে গেল এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কে এসেছে সেটা যদিও আমি ভালোই বুঝতে পারছিলাম। শ্রোতা বন্ধুরাও কিন্তু ওনাকে চেনেন। সেইবার কালী পুজোর সময় ময়ূরেশ্বরের গুপ্তধন খুঁজতে গিয়ে একবার ওনার সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। তাকে ইশারায় ভেতরে নিয়ে আনার আদেশ দিলাম। এসো রূপম, এখানে বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছো? আমি ভালো আছি সমরেশদা। বাহ, খুব ভালো। দামিনী, আলাপ করিয়ে দিই। রূপম খুব ব্রিলিয়ান্ট ছেলে, পেশায় আর্কিওলজিস্ট, আর সম্পর্কে আমার শ্যালক হয়। ও আচ্ছা, রূপম মানে আপনি সেই ময়ূরেশ্বরের কেসটা হেল্প করেছিলেন না? একদম ঠিক বলেছে দামিনী। রূপমের নলেজ ছাড়া সেইবার গুপ্তধনের খোঁজ পাওয়া প্রায় অসম্ভব ছিল। আরে না না, আমি যথাসাধ্য সাহায্য করেছি। বাকি যা করার তা তো তুমিই করেছিলে। সে যাই হোক, যে ছবিগুলো পাঠিয়েছিলাম সেগুলো দেখেছ? একটু থেমে রূপম বলতে শুরু করলো। সমরেশদা, তুমি আমাকে যে ছবিগুলো পাঠিয়েছিলে, মানে ভিকটিমের বুকের উপর যেসব চিহ্ন খোদাই করা ছিল, সেগুলো নিয়ে লাস্ট 2-3 রাত জেগে আমি রিসার্চ করেছি। আসলে এগুলো খুবই প্রাচীন চিহ্ন, আর এর মানে খুবই ডিস্টার্বিং। মানে? রূপমের কথা শুনে চেয়ারে সোজা হয়ে বসতে বাধ্য হলাম। দামিনীও উৎসুকভাবে এক দৃষ্টিতে রূপমের দিকে তাকিয়ে আছে। এরপর রূপম বলতে শুরু করলো। সমরেশদা, তুমি শ্যামরাত্রির কথা শুনেছ? কি শ্যামরাত্রি মানে? শ্যামরাত্রি এটি গ্রহ নক্ষত্রের একটি বিশেষ অবস্থান, একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থান। সাধারণত এই সময় অমাবস্যা হয়, আর এই সময় রাহু, যেটি একটি কাল্পনিক ছায়াগ্রহ, পৃথিবী ও চাঁদের সঙ্গে একই সরলরেখায় থাকে। এই অবস্থায় মধ্যরাতে শুরু হয় শ্যামরাত্রি। যদিও পুরো ব্যাপারটায় বৈজ্ঞানিক ব্যাখ্যার থেকে আধ্যাত্মিক আঙ্গিকটাই বেশি সিগনিফিক্যান্ট। সবই বুঝলাম, কিন্তু এইসব ব্যাপারের সঙ্গে এই মার্ডারগুলোর কি সম্পর্ক? সম্পর্ক আছে সমরেশদা। প্রাচীন যুগে এই শ্যামরাত্রির অনেক সিগনিফিক্যান্স ছিল। এই সময়েই কালচক্রের উপাসনা করা সম্ভব। কালচক্র? সেটা আবার কি? তুমি যে ছবিগুলো আমাকে পাঠিয়েছিলে, মানে ভিকটিমের বুকের উপর যে চিহ্ন খোদাই করা ছিল, ওটাই কালচক্রের চিহ্ন। পুরাকালে কিছু দুর্লভ পুঁথি অনুসারে এটা একটা নিষিদ্ধ উপাসনা। শ্যামরাত্রির দুর্লভ মুহূর্তে এই উপাসনা করতে হয়। বিশ্বাস করা হয় এর ফলস্বরূপ উপাসক অমরত্বের ক্ষমতা লাভ করে। এই পূজার প্রক্রিয়া খুবই ভয়াবহ। যদিও টু বি ফ্র্যাঙ্ক, এই পুজো আগে কখনো হয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অ্যাটলিস্ট পুরনো পুঁথি ঘেঁটে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এইসব নিষিদ্ধ পুজো অর্চনা আজকালকার যুগে তো ভাবাই যায় না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। কিন্তু এক্ষেত্রে এই ধরনের কিছু যে হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই পুজোর পদ্ধতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি রিসার্চ করে যা জানতে পেরেছি, কালচক্রের আরাধনা করতে গেলে নরবলি দিতে হয়। যার বলি দেওয়া হবে তার বয়স 21 বছরের কম হতে হয়। অবশ্য এক্ষেত্রে স্ত্রী পুরুষ উভয়েরই বলি দেওয়া যেতে পারে। শ্যামরাত্রি আসার আগের 7 দিনের ব্যবধানে মোট 2টি
এবং শ্যামরাত্রিতে শেষ বলি দিয়ে সেই রক্তে কালচক্রের পুজো দিতে হয়। আর প্রতি ক্ষেত্রে সেই রক্ত বলির বুকের থেকে নেওয়া হয়। কালচক্রের প্রতিচ্ছবি বুকের উপর রচনা করা হয়। রূপমের মুখে ভয়াবহ কথাগুলো শুনে আমি আর দামিনী একে অপরের দিকে চাওয়াচাই করলাম। দুজনেই মনে মনে হিসেব করলাম, কেস দুটোর মধ্যে ব্যবধান এক্স্যাক্টলি 7 দিনের। তার মানে কি? আমার মনের কথাটা দামিনী বলে ফেলল। স্যার, লাস্ট ভিকটিম মারা গেছে 6 দিন আগে, অর্থাৎ রূপমবাবুর কথা অনুসারে শেষ বলি কালকেই হবে। ঠিকই বলেছেন ম্যাডাম, হিসেব তো তাই বলছে। আমি আর দামিনী একসঙ্গে রূপমের দিকে তাকালাম। রূপম আবার বলল, এই শ্যামরাত্রি এক বিরল গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতি 1000 বছরের ব্যবধানে দেখতে পাওয়া যায়। আর খুব অদ্ভুতভাবেই আগামীকাল হলো সেই দিন যে বা যারা এই ভয়াবহ অর্চনায় মেতে উঠেছে, আমার মনে হয় না তারা এই দুর্লভ সময়টা মিস করবে। হালদার দরজা খুলে ভেতরে ঢুকল। স্যার, একজন দেখা করতে এসেছে। কে? এনি প্রবলেম? স্যার, একজন মহিলা, ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং ডায়েরি করতে এসেছেন। ঠিক আছে, যা অভিযোগ আছে সেটা ডায়েরি এন্ট্রি করে নাও। একটু দেখে নাও, এখানে একটু ব্যস্ত আছি। স্যার, আসলে হালদারের অহেতুক ঘ্যান ঘ্যান করা দেখে একটু বিরক্ত হয়েছিলাম, তাই খানিকটা বিরক্তি নিয়েই বললাম, হালদার, বললাম তো এই কেসটায় ব্যস্ত আছি। ওনার অভিযোগটা তুমি লিখে নিতে পারছো না? আসলে স্যার, উনি আপনার সঙ্গে দেখা করতে চান আর বলেছেন উনি কেসটার ব্যাপারে কথা বলতে চান। খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম। হাতের ইশারায় তাকে ভেতরে নিয়ে আসতে বললাম। কই, ভেতরে আসুন। বয়স আন্দাজ 50 ঊর্ধ্ব এক মহিলা ঘরে প্রবেশ করলেন। চোখে মুখে একটা থমথমে ভাব বিরাজ করছে। দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব ভয় পেয়ে আছেন, আর খানিকক্ষণ আগে অবধিও খুব কান্নাকাটি করেছেন। ওনাকে একটা চেয়ারে বসতে দিয়ে এক গ্লাস জল তাকে এগিয়ে দিলাম। এক নিঃশ্বাসে সেই জলটুকু উনি শেষ করে বললেন, নমস্কার দারোগা বাবু, আমার নাম নির্মলা চক্রবর্তী। হ্যাঁ বলুন নির্মলা দেবী, কি অভিযোগ করতে চান? শুনলাম আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দারোগা বাবু, আমার একমাত্র মেয়ে, ও কলেজে পড়ে, বয়স 20 বছর। আজ বিকেলে আমি বাজারে গেছিলাম, ফিরে দেখি, দারোগা বাবু প্লিজ আমাকে সাহায্য করুন। আমি বাড়ি ফিরে দেখি বাইরে থেকে দরজাটা খোলা, আর আমার মেয়ে ঘরের ভেতরে নেই। প্লিজ হেল্প মি, আমার মেয়ে একা কোথাও যায় না। বন্ধুদের কাছ থেকে খোঁজ নিয়েছেন? এই বয়সের মেয়ে, মানে বন্ধুদের সঙ্গেও তো? না দারোগা বাবু, ওর তেমন কোনো বন্ধু ছিল না। তাছাড়া আমাকে না জানি ও এর আগে কোথাও যায়নি কখনো। আচ্ছা বেশ, আপনি ওনার সঙ্গে যান, মিসিং ডায়েরি লিখিয়ে দেওয়া হবে। নির্মলা দেবী নিজের চোখের জল মুছে খানিকটা ধাতস্থ হয়ে বললেন, না না, মিসিং নয় দারোগা বাবু, ওকে কিডন্যাপ করা হয়েছে। এছাড়া আর একটা বিষয় নিয়েও আপনার সঙ্গে আমার একটু কথা আছে। না মানে বিগত কয়েকদিন ধরে আমি খবরের চ্যানেলে খুনগুলো নিউজ দেখেছি, আর আপনার নামটাও আমি সেখান থেকেই জানতে পেরেছি। আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। কি বলতে চান? আপনি নির্দ্বিধায় বলতে পারেন। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে সেই খুনির ব্যাপারে সমাধান করে দেওয়া হচ্ছে। আপনি কি কোনোভাবে কাউকে সন্দেহ করেন? নির্মলা দেবী খানিকটা শূন্য চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন মনে মনে কোনো কিছুর জন্য নিজেকে প্রস্তুত করছেন। তারপর বললেন, সন্দেহ নয় দারোগা বাবু, আমি নিশ্চিত আমার মেয়েই ওর নেক্সট টার্গেট। আর আমার বিশ্বাস খুনিকে আমি চিনি। মাথার উপর ছাদ ভেঙে পড়লেও বোধহয় এতটা অবাক হতাম না। নিজের হৃদযন্ত্রের আওয়াজ যেন নিজেই শুনতে পারছিলাম। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ঘরে উপস্থিত প্রত্যেকেই অবাক বিস্ময়ে একে অপরের দিকে তাকাচ্ছিল।
পকেটে রুমাল বের করে কপাল থেকে গড়িয়ে পড়া ঘামের বিন্দু মুছে ফেলে নির্মলা দেবীর দিকে এগিয়ে গেলাম। এক সপ্তাহ হতে চলল। মিহিরভঞ্জের গুপ্ত গুহার খোঁজ পেয়েছে রুদ্র, কিন্তু খোঁজ পাওয়া যায়নি ফুলমতির। এদিকে আজই তো অমাবস্যা, মহাশ্যামরাত্রি। রুদ্রবিশাখ তার কপালে অঙ্কিত প্রতিজ্ঞা ভুলে যায়নি। অক্লান্ত পরিশ্রম করে চলেছে সে বুঝতে পেরেছে মিহিরভঞ্জ কালচক্রের উপাসনায় মেতে উঠেছে, কিন্তু এটা চলতে দেওয়া যায় না। অথচ সেদিনের পর থেকে মিহিরভঞ্জ এবং তার প্রহরী দলের কোনো খোঁজ নেই। কোথায় যে তারা আত্মগোপন করেছে সেটা কেউ জানে না। আজকাল অনেক রাত হয়ে যায় ঘরে ফিরতে। রুদ্র এলে তাকে খেতে দিয়ে তারপর নিজে খায়। রাত প্রায় 9টা। রুদ্র ক্লান্ত হয়ে ঘরে ফিরল। বাইরের দরজায় কড়া নাড়তে গিয়ে তার ষষ্ঠ ইন্দ্রিয় বিদ্রোহ করে উঠল। দরজাটায় আগল নেই, অল্প চাপ দিতেই খুলে গেল। ঝড়ের বেগে উঠোনে প্রবেশ করল রুদ্রবিশাখ। উঠোনের চারপাইখানা উল্টে পড়ে আছে, ঘরের দরজাও হাট করে খোলা। তার ভগিনীর কোনো সারা শব্দ নেই। মাথা খারাপ হয়ে গেল রুদ্রবিশাখের। ভাগ্য দেবতা আর কত পরীক্ষা নেবেন তার? পরিবার বলতে ওই একটি মাত্র ভগিনী। তন্ন তন্ন করে খুঁজে দীপ্তিময়ের খোঁজ পেল না সে। তার মন এইবারে কুডেকে উঠল। সঙ্গে সঙ্গে চোখের রং হয়ে উঠল রক্তাভ। শরীরের প্রতিটা পেশি যেন ঠিকরে বেরিয়ে আসবে। ঘরের এক কোণে রাখা দাখানা হাতে তুলে নিল সে। কয়েক সেকেন্ডের মধ্যে একটি দামাল ঝড় উঠোন পেরিয়ে ছুটতে লাগলো মিহিরভঞ্জের গুহার উদ্দেশ্যে। তখন রুদ্রকে দেখে মানুষ বলে চেনাই যাচ্ছিল না, যেন কোনো অশরীরী হাওয়ার সঙ্গে মিশে ছুটে চলেছে। মিহিরভঞ্জের গুহার সামনের চিত্রটা সেদিন সম্পূর্ণ আলাদা। সামনে মশাল চলছে, দুজন সশস্ত্র প্রহরী তীক্ষ্ণ দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। কিন্তু কয়েক মুহূর্ত তাদের সঙ্গে যে কি ঘটে গেল তারা সেটা অনুধাবন করার আগেই ইহজগতের সব মায়া তাদের ত্যাগ করল। অজান্তেই তাদের মাথা লক্ষ্য করে নেমে এলো এক অব্যর্থ আঘাত। রুদ্রবিশাখের অসম্ভব পরাক্রমের সামনে শেষ পর্যন্ত তারা নত হলো। অনায়াসেই গুহার ভেতর প্রবেশ করল সে। প্রথম গর্ভগৃহে তখন মিহিরভঞ্জ নিজের পৈশাচিক উপাসনায় মত্ত। সম্পূর্ণ গর্ভগৃহটিকে আলোকিত করেছে লেলিহান যজ্ঞের শিখা। তার সামনে শায়িত দীপ্তিময়ীর অর্ধ আবৃত্ত শরীরটা। সে অচেতন। তার সামনের বেদিতে স্থাপিত রয়েছে তাম্রপাত্র খানি। এই হলো সেই অমূল্য সম্পদ যার উপরে খচিত আছে কালচক্রের উপাসনা মন্ত্র। এর জোরেই মিহিরভঞ্জ অসম্ভবকে সম্ভব করার এক পৈশাচিক প্রচেষ্টায় উন্মাদ হয়ে উঠেছে। এই ভয়াবহ দৃশ্য দেখে রুদ্রবিশাখ চিৎকার করে উঠল, মিহিরভঞ্জ, বন্ধ করো এই পৈশাচিক আরাধনা। তার মনের মধ্যে তখন তোলপাড় চলছে। এতক্ষণে মিহিরভঞ্জ চোখ খুলল। রুদ্রর মূর্তি দেখে তার মনে সামান্য ভয়ের সঞ্চার হয়েছে। মন্ত্র উচ্চারণ ক্ষণিকের জন্য স্তব্ধ হলো, আর সেই মুহূর্তে তার গলা লক্ষ্য করে নেমে এলো এক বজ্র মুষ্টি। কিন্তু সেও প্রস্তুত ছিল। হাতে ধরা খড়গটাকে বাড়িয়ে দিল সেই দিকে। একই খড়গের আঘাতে একই দিনে রক্ত ঝরলে দুই ভাই বোনে। কিন্তু মিহিরভঞ্জ হয়তো ভুলে গিয়েছিল যে সে এক আহত বাঘকে আঘাত করেছে। রুদ্রবিশাখের আরেকটা হাত চেপে ধরল মিহিরভঞ্জের শীর্ণ গলাটাকে। সে জলে পড়া মাছের মতো ছটপট করতে শুরু করেছে। এরপর এক টুকরো রুমালের মতো তার শরীরটাকে ছুঁড়ে ফেলে দিল রুদ্রবিশাখ। স্যাঁতস্যাঁতে পাথুরে মেঝের উপর হুমড়ি খেয়ে পড়ল মিহিরভঞ্জ। এদিকে নিজের কথা ভুলে গিয়েছে রুদ্র। তার চোখে জল। দীপ্তিময়ীর অচেতন শরীরখানা নিজের বুকে জড়িয়ে ধরেছে সে।
তার নিজের প্রাণের চেয়েও প্রিয় ভগিনীর ঠান্ডা শরীর স্পর্শ করে সে বুঝেছে তার মধ্যে এক বিন্দু প্রাণের চিহ্ন নেই। বুকের ওপর কয়েক মনের পাথর যেন চাপিয়ে দিয়েছে কেউ। জগতের সব দুঃখ, সব গ্লানি, সব অশুভ যেন হাহাকার করছে রুদ্র বিষাককে ঘিরে। সে চিৎকার করে কেঁদে উঠল। রুদ্র বিষাকের কান্নার শব্দ যেন সেই অন্ধকার গুহায় শত সহস্র যুগ ধরে প্রতিধ্বনিত হচ্ছে। জগতে এর থেকে বেশি শোক বুঝি আর হয় না। মিনিট খানেক সবকিছু নিস্তব্ধ। মিহিরভঞ্জ এতক্ষণ নিঃশ্বাস চেপে রেখে এক কোণায় পড়েছিলেন। রুদ্র ধীরে ধীরে ভগিনীর নিথর দেহটা যথাস্থানে রাখল। নিজের বস্ত্রের এক খণ্ডাংশ ছিঁড়ে ধীরে ধীরে নিজের হাতের ক্ষতস্থানটায় বাঁধল। এরপর তার মৃতপ্রায় রক্তচক্ষু গিয়ে পড়ল সামনের বেদিতে রাখা তাম্রপাত্রের দিকে। সেই চোখের চাহনিতে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে, অথচ মিহিরভঞ্জ সেই দৃষ্টিতে আগুন দেখতে পেয়েছে। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠছে। তার মুখ দিয়ে কিছু অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো বটে, কিন্তু সেগুলো রুদ্রাভিষেকের কান অব্দি পৌঁছালো না। তার বলিষ্ঠ বাহুযুগলে তুলে নিল তাম্রপাত্রটিকে। সঙ্গে সঙ্গে মিহিরভঞ্জ আঁতকে উঠলেন। রুদ্র, ওটা রেখে দাও। তুমি ছেলে মানুষ। আজকে শ্যামরাত্রি। এই শুভক্ষণ আগামী 1,000 বছরেও আর আসবে না। রুদ্র, আমার কথাটা শোনো। তোমার ভগিনী এক মহৎ কাজের জন্য তার প্রাণ উৎসর্গ করেছে। ইতিমধ্যে গুহা মুখে একাধিক পায়ের শব্দ। নিশ্চিত সিপাহীর দল ফিরে এসেছে। রুদ্রবিষাক শরীরের সমস্ত শক্তি একত্রিত করে তাম্রপাত্রটিকে ছুঁড়ে মারল যজ্ঞের আগুন লক্ষ্য করে। তারপর ডান হাতে খড়গটিকে শক্ত করে ধরে উঠে দাঁড়ালো সে। প্রায় 1 ডজন সশস্ত্র সিপাহীর দল ইতিমধ্যে তাকে ঘিরে ধরেছে, কিন্তু রুদ্রবিষাকের চোখে বিন্দুমাত্র ভয় নেই, বরং প্রতিশোধের আগুন জ্বলছে। সিপাহীরা কিছু বোঝার আগেই সেই অন্ধকার গুহায় যেন প্রলয় নেমে এলো। প্রায় 20 ঘন্টা হতে চলল। তিতলি চক্রবর্তী এখনো মিসিং। নির্মলা দেবীর অভিযোগের উপর ভিত্তি করে সন্ধান কার্য কালকেই শুরু করে দেওয়া হয়েছে। গতরাতে আমরা কেউই বাড়ি ফিরিনি। ক্লান্তিতে দু চোখের পাতা খুলে রাখতে পারছিলাম না। আজকেও সকাল গড়িয়ে বিকেল হতে চলল। নির্মলা দেবী কাল রাত থেকে পাথরের মতো থানায় একটা চেয়ারে বসে আছেন। সকালের দিকে অনেক কষ্টে তাকে 2টো বিস্কুট আর জল খাওয়ানো হয়েছে। রূপমও কাল রাতে থানাতেই ছিল, আজ সকালে এখান থেকেই কাজে গেছে। সে ইতিমধ্যেই বেশ কয়েকবার ফোন করে খোঁজ নিয়েছে। দামিনী আর হালদার কাল থেকে নিজেরাই ফিল্ডে নেমে পড়েছে। অল্প অল্প ঝিমুনি অনুভব করতে শুরু করেছি। এই অলস মেজাজেই কালকের কথাগুলো মনে পড়ে গেল। নির্মলা দেবী যেন হঠাৎ করেই পুরো কেসটার মধ্যে ঢুকে পড়েছিলেন, আর তারপরে হঠাৎ করেই যেন পুরো কেসটা একটা অন্যদিকে মোড় নিতে শুরু করে দিল। গতকাল থানায় বসে উনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো আরেকবার মনে করার চেষ্টা করলাম। দারোগা বাবু, আমার বিশ্বাস খুনিকে আমি চিনি। যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? দিস কেস হ্যাজ বিকাম এ হাই প্রোফাইল কেস। আপনার মেয়ের মিসিং কেসটা এটার সঙ্গে জড়িয়ে অযথা মিস ইনফরমেশন দিয়ে। না না দারোগা বাবু, কোনো মিস ইনফরমেশন নয়। আমি আপনাকে সত্যিটাই বলতে এসেছি। আসলে বিষয়টা হলো, বিগত খুনগুলোর পিছনে কে আছে সেটা সম্ভবত আমি জানি। কে আছে এর পিছনে? এইসবের পিছনে আছেন আমার স্বামী, পুরো নাম মিহির রঞ্জন চক্রবর্তী। খানিকক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তার পরের কথাগুলো নির্মলা দেবীর মুখ থেকেই শুনেছিলাম। উনি একসময় পেশায় শিক্ষক ছিলেন, সংস্কৃতের শিক্ষক।
বেড়াচাপা সরকারি কলেজে উনি নিয়মিত পড়াতেন। সেই সূত্রেই আমরা এখানে বসবাস শুরু করেছিলাম। তবে আজ থেকে 1 বছর আগে ওনার জীবনে কিছু পরিবর্তন ঘটে। তারপর থেকে মানুষ হিসাবে ওনার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছিলাম। পরিবর্তন? কি ধরনের পরিবর্তন? উনি পেশায় সংস্কৃতের শিক্ষক হলেও প্রাচীন ভাষাতত্ত্ব নিয়ে তার অগাধ জ্ঞান ছিল। কিন্তু এটা ছাড়াও পুরাতন জিনিস খোঁজ করা এবং প্রয়োজনে সেগুলো সংগ্রহ করাও ছিল তার বিশেষ শখ। আর সেই কারণেই বিভিন্ন অ্যান্টিক শপগুলোতে তার নিয়মিত যাতায়াতও ছিল। সমস্যা শুরু হয় বছরখানেক আগে। কোনো এক অ্যান্টিক শপ থেকে হঠাৎ করে একটা জিনিস নিয়ে ঘরে ফিরেছিলেন সেদিন। একটা ফটো ফ্রেমের মতো সাইজের জিনিসটা, কিন্তু তার বেশ খানিকটা অংশ পুড়ে গিয়েছিল। মিহিরের মুখেই জিনিসটার নাম শুনেছিলাম, তাম্রপাত্র। হোয়াট? তাম্রপাত্র? সেটা কি জিনিস? সোনার জল করা তামার একটি চৌকো জিনিস। কলকাতার বড় বাজারের একটা অ্যান্টিক শপ থেকে জিনিসটা সে নাকি প্রায় জলের দরেই পেয়েছিল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর ওপর কিছু প্রাচীন ইনস্ক্রিপশন ছিল। ভাষাটা খুব সম্ভবত সংস্কৃত ভাষার অতি প্রাচীন রূপ। ও বলেছিল এই জিনিসটির মধ্যে চন্দ্রকেতুগড় নগর সভ্যতার উল্লেখ পাওয়া যায়। যদিও এর উৎস আরও প্রাচীন, বলা যায় মিহির এই নিয়ে খুব অবসেসড হয়ে পড়েছিল। খুব সম্ভবত সেই সব ইনস্ক্রিপশনের অর্থও উদ্ধারও করতে পেরেছিল। আর যত সমস্যা তারপরেই শুরু হয়। কীরকম সমস্যা? ওর মধ্যে কেমন একটা পরিবর্তন হতে শুরু করেছিল। আর ধীরে ধীরে সেই পরিবর্তনটা এক সময় পাগলামি ডুব নিতে শুরু করেছিল। ওর মুখে মাঝে মধ্যেই একটা কথা শুনতে পেতাম, কালচক্র। প্রথমে আমি গুরুত্ব দিইনি, কিন্তু পরে বুঝতে পারি ব্যাপারটা কতটা গুরুতর হয়ে উঠেছিল। কোনো কালেই খুব বেশি আধ্যাত্মিক মানুষ ছিল না ও, কিন্তু কিছুদিনের মধ্যেই বিভিন্ন রকম আচার বিধি পূজা অর্চনা শুরু করলো। কলেজে পড়ানোর পার তো শিখেই উঠল। সারা দিন ঘর বন্ধ করে কালচক্রের উপাসনা প্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকতো। তারপর একদিন বলল উপাসনার জন্য 3 জন যুবক যুবতীর বলি দিতে হবে। আর সব থেকে আগে ওর নজর পড়েছিল আমাদের মেয়ের ওপর। ওর নাম তিতলি। আমি সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন অশান্তি করে ওকে আমি বাড়ি থেকে বের করেও দিয়েছিলাম। তারপর থেকে আমাদের আর দেখাও হয়নি। কথাগুলো মনে পড়ে গেল। জিমুনিটা কাটানোর জন্য 1 কাপ চা খাবো বলে উঠেছি। পকেটে রাখা ফোনটা হঠাৎ বেজে উঠল। দামিনী ফোন করেছে। খানিকটা উৎফুল্ল হয়েছিলাম। হ্যালো দামিনী, কি হলো বলো। স্যার স্যার পাওয়া গেছে। আসলে কাজটা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলাম। নির্মলা দেবীর থেকে তিতলির ফোন নম্বরটা নিয়ে ট্র্যাকিংয়ে আগেই বসিয়ে দিয়েছি। দামিনীর কথা শুনে যেন আশার আলো দেখতে পেলাম। দামিনী বলল, স্যার তিতলির ফোনটা বেড়াচাপার একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে অফ হয়ে গেছে। মোর স্পেসিফিক্যালি চন্দ্রকেতুগড় আর্কিওলজিক্যাল সাইটের কাছাকাছি একটা জায়গায়। লোকেশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি হালদার আর বাকি ফোর্স ওখানে পৌঁছাচ্ছি, আপনি চলে আসুন। সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে। চন্দ্রকেতুগড় আর্কিওলজিক্যাল সাইটের আশপাশটা বেশ নির্জন। যদিও পুরো এলাকাটা কাঁটা তার দিয়ে ঘেরা, তবে আশেপাশে অনেক ফাঁকা জমি। আর সেই জমি বরাবর এগিয়ে গেলে জঙ্গলে ঘেরা অঞ্চল। সেরকমই একটা ফাঁকা জংলা জায়গায় ফোনের লাস্ট সিগন্যালটা পাওয়া গিয়েছিল। আমি, দামিনী, হালদার সহ পুলিশের একটা ছোট টিম সেই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। নিজেদের শরীরগুলো যতটা সম্ভব অন্ধকারের সঙ্গে মিশিয়ে ফেলে এগিয়ে চলেছি এক অজানা প্রতিপক্ষের মোকাবিলা করতে। ঝিঝির ডাক আমাদের পথসঙ্গী। আকাশে চাঁদের চিহ্ন মাত্র নেই। আজ অমাবস্যা, আর রূপমের কথা অনুযায়ী আজকেই হলো সহস্র বছর প্রতীক্ষিত সেই রাত, মহাশ্যামরাত্রি। আমাদের সঙ্গে গা লাগিয়ে যেন কিছু
অশরীরী এগিয়ে চলেছে কোনো অজানা অভিসন্ধি চরিতার্থ করতে। খানিকটা এগোনোর পর দেখলাম অন্ধকারটা পাতলা হয়ে এসেছে। সামনে অপেক্ষাকৃত গাছপালায় ঘেরা জায়গায় খড়কুটো দিয়ে তৈরি একটা কাঁচা হাতের তৈরি কুটির, তবে দরজা জানলা বলে কিছুই নেই। তার ওপার থেকে আগুনের লেলিহান শিখা আত্মগোপনের ব্যর্থ চেষ্টা করে চলেছে। হালদার পাশ থেকে ফিসফিস করে বলল, স্যার, এখান থেকে লাস্ট সিগন্যালটা পাওয়া গেছিল। আমি কোনো উত্তর না দিয়ে একাই এগিয়ে গেলাম। বাকিরা আমার পেছনে ইশারার অপেক্ষায় গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইল। মৃদু পদচালনার শব্দ মনে হলো ওপারে বসে থাকা মানুষটির কর্ণগোচর হলো না। সে তখন নিষিদ্ধ উপাসনার কাজে একেবারে উন্মত্ত। খুব সাবধানে একটা বড় খড়ের গাদা বাম হাত দিয়ে সরাতেই সামনের ভয়াবহ দৃশ্যটা চোখে ভেসে উঠল। সম্পূর্ণ জায়গাটাকে পুজো অর্চনার উপযোগী করে তোলা হয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে পচা গলা ফুলের পাপড়ি, বেলপাতা, আর তার সঙ্গে মাথা ঝিম করা ধূপের গন্ধ। ঠিক মাঝখানে কিছু পাথরের টুকরো জুড়ে বেদির মতো তৈরি করা হয়েছে, আর তার উপর স্থান পেয়েছে একটি চৌকো বস্তু। সেটার উপরের অংশটা কালো হয়ে পুড়ে গেলেও নিচের খানিকটা অংশ থেকে বিচ্ছুরিত হচ্ছে ঝকঝকে আলোর ছটা। এই আলোর উৎস হলো সামনে জ্বলতে থাকা যজ্ঞের লেলিহান শিখা। তবে আমার দৃষ্টি এই সব থেকে মুহূর্তেই সরে গেল। আমার দৃষ্টিতে যেটা এখন ধরা পড়েছে সেটা আমার কল্পনার অতীত। বেদির সামনে অচেতন অবস্থায় শায়িত আছে 1 বছর 20 মেয়ে। তার বক্ষদেশ উন্মুক্ত, আর তার সামনে উদ্ধত হস্তে বসে আছে ওটাকে। মাথায় জটা, গালভর্তি দাড়ি, চোখের দৃষ্টি যেন ভাটার মতো আগুন জ্বলছে। পরনে খাটো এক টুকরো কাপড়, আর কিচ্ছু নেই। তার উদ্ধত হাতে একটা প্রকাণ্ড খাড়া। তার এই রূপ থেকে ভুলেই গেলাম যে আমরা 20 শতাব্দীতে বাস করছি। ক্ষণিকের জন্য বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। তারপর হুঁশ ফিরে আসতেই হুড়মুড় করে খড়ের গাদা সরিয়ে ভেতরে প্রবেশ করলাম, আর ইশারা মতো সমস্ত ফোর্স আমার পেছন পেছন প্রবেশ করল। আমি হাতের বন্দুকটা তাক করে চিৎকার করে বললাম, মিহিরবাবু, ওটা হাত থেকে ফেলে দিন, আমাকে গুলি চালাতে বাধ্য করবেন না। তার চোখ আমার দিকে ঘুরে গেল। সেই চোখে যেন জমা হয়েছে জগতের সমস্ত ঘৃণা। সে চিৎকার করে বলল, রুদ্রাভিষেক, তুই আমার সাধনা আর ভণ্ড করে দিতে পারবি না। ওনার এই অদ্ভুত আচরণ আমার বোধগম্য হল না। খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম, আর সেই সুযোগে ক্ষিপ্র গতিতে মিহিরবাবু আমার দিকে খাড়া উঁচিয়ে ধেয়ে আসলেন। সঙ্গে সঙ্গেই আমার পুলিশের রিফ্লেক্সটা কাজ করল। নিপুণ দক্ষতায় অভ্যর্থ লক্ষ্যভেদ। আমার বন্দুক থেকে নির্গত গুলি তার উদ্ধত হাতের মাংস স্পর্শ করে বেরিয়ে গেল। আর্তনাদ করে লোকটি মাটিতে লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে হালদার ছুটে প্রবেশ করে লোকটিকে পিচমোড়া করে বেঁধে ফেলল। দামিনী দৌড়ে গিয়ে নিজের গায়ের জ্যাকেটটা জড়িয়ে দিল মেঝেতে শায়িত তিতলি চক্রবর্তীর গায়ে। আর আমি লক্ষ্য করলাম আমার ছোড়া গুলিটি বেঁধে আছে পেছনের বেদিতে রাখা তাম্র পাত্রটির মাঝখানে। তিতলি চক্রবর্তীকে প্রাণে মারতে পারেননি মিহিরবাবু, তবে মেডিকেল রিপোর্টে ওর শরীরেও সিলেটিভের চিহ্ন পাওয়া গিয়েছিল। এছাড়া বাকি ফরেন্সিক এভিডেন্সের ওপর ভিত্তি করে এটা খুব ক্লিয়ারলি প্রমাণিত হয়েছে আগের খুনগুলোর পেছনেও মিহির রঞ্জন চক্রবর্তী দায়ী। আমি নিজে তাকে জেরা করেছিলাম, কোনো কিছুই সে অস্বীকার করেনি। সবকিছুর জন্যই তার মধ্যে একটা গর্ববোধ কাজ করছিল, যেন কোনো কাজের জন্যই তিনি অনুতপ্ত নন। কোনো এক মহৎ উদ্দেশ্যেই নাকি তিনি বলি দিতে চেয়েছিলেন। কথাবার্তার মধ্যে অবশ্য সঙ্গতির থেকে অসঙ্গতিই বেশি। আমাকে যে কেন তিনি বারবার রুদ্র নামে ডাকছিলেন সেটা সত্যিই একটা রহস্য। যাই হোক, এখন তিনি মানসিক চিকিৎসালয়ে আছেন। তিনি যে সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল তা বলাই বাহুল্য। তবে কেসটা এখনো বিচারাধীন। তিতলি এখন হাসপাতালে ভর্তি।
দুবেরা নির্মলা দেবী সেখানেই পড়ে আছেন। আশা করি সব অন্ধকার কেটে গিয়ে আলো ফুটে উঠবে। সাবির আলীকে রিলিজ করা হয়েছে। কোনোভাবেই সে খুনের সঙ্গে যুক্ত ছিল না। এই কেসটা আমাকে বেশ খানিকটা নাড়িয়ে দিয়েছিল। হালদার তো সারাদিন মাথা চুলকোচ্ছে আর একটার পর একটা প্রশ্ন করছে। ওর বেশিরভাগ প্রশ্নের উত্তর সত্যিই আমার কাছেও ছিল না। আপনারা শুনছিলেন দারোগা সমরেশের গল্প কালচক্র। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। এছাড়া ইউটিউবে বেল আইকনটায় ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প থেকে আপনাদের জন্য একটা বিশেষ প্রশ্ন। বেড়াচাপা এলাকায় প্রাচীনকালে কোন সভ্যতা স্থাপিত ছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানান। উত্তর সঠিক হলে আপনার নাম পরবর্তী ইউটিউব শর্টসে অবশ্যই বলা হবে। এছাড়াও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করে নিন। সেখানেই আমাদের চ্যানেলের সমস্ত আপডেটস পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যি নিয়ে থাকুন। ধন্যবাদ।